আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গত দিনের আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতা আমরা সেখান থেকে শুরু করার চেষ্টা করব। আমরা গতদিন তাপ কাকে বলে, তাপমাত্রা কাকে বলে সেটা জেনেছি। তাপমাত্রার বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা জেনেছি, যে স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। আমি গতদিন দেখিয়েছি সেলসিয়াস স্কেল থাকলে তাপমাত্রা কীভাবে কেলভিন স্কেলে নিয়ে যেতে হয়। তাহলে সেটা ছিল যে সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা থাকে, সেলসিয়াস স্কেলে থাকলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে কি করতে হবে? সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273.15 যোগ করতে হবে। তাহলে আমি বলেছিলাম যে 10 ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে যদি কেলভিন স্কেলে নিয়ে যেতে হয়, তাহলে 273.15 যোগ হচ্ছে 10 সমান হচ্ছে 283.15 ডিগ্রি কেলভিন। তাহলে আমরা কি জানলাম? যে কোনো তাপমাত্রা যদি সেলসিয়াস স্কেলে দেওয়া থাকে, কেলভিন স্কেলে নিয়ে যেতে হলে তার সাথে 273.15 যোগ করতে হয়। বিপরীতভাবে যদি কেলভিন স্কেলে দেওয়া থাকে, কেলভিন স্কেলে দেওয়া থাকলে কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে আনতে হলে সেক্ষেত্রে কি করতে হবে? সেলসিয়াস স্কেলে আনতে হলে 273.15 বিয়োগ করতে হবে। তাহলে ধরো একটা তাপমাত্রা দেওয়া আছে 400 কেলভিন, 400 ডিগ্রি কেলভিন। এটাকে আমরা সেলসিয়াস স্কেলে নিয়ে যেতে চাই, তাহলে সেখান থেকে কী করতে হবে? 400 মাইনাস 273.15 বিয়োগ করলে হবে কত? 126.85 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা জানলাম কি, সেলসিয়াস থাকলে কেলভিনে নিয়ে যেতে হলে 273.15 যোগ করতে হবে, আর কেলভিনে দেওয়া থাকলে যদি সেলসিয়াসে নিয়ে আসতে হয় তাহলে 273.15 বিয়োগ করতে হবে। আমরা যেটা সচরাচর করে থাকি, এই 0.15টুকু বাদ দিয়ে 273 যোগ করে থাকি অথবা বিয়োগ করে থাকি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা তিনটা স্কেলের কথা বলেছিলাম, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। এই তিনটা স্কেলের ভিতর সম্পর্ক নির্ণয়ের একটা সূত্র আছে, অর্থাৎ কোনো স্কেলের তাপমাত্রা দেওয়া থাকলে আমরা কিভাবে অঙ্ক করতে পারি। তোমরা একটু সূত্রটা লিখে নাও। সেলসিয়াস, কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো স্কেলের তাপমাত্রা নির্ণয় করতে পারি। C/5 F মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু K মাইনাস 273 K মাইনাস। খেয়াল করো যে আমরা বিভিন্ন স্কেলের ভিতর তাপমাত্রা কীভাবে নির্ণয় করতে পারি। যে আমরা প্রথমে লিখলাম সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। সেটা হচ্ছে নির্ণয় করতে পারি কিভাবে, যে C/5 F মাইনাস 32/9 K মাইনাস 273 ভাগ হচ্ছে 5। এটা হচ্ছে সূত্র। C/5 F মাইনাস 32/9 K মাইনাস 273/5। এই সম্পর্ক অনুযায়ী যে কোনো স্কেলে তাপমাত্রা দেওয়া থাকলে সেটা আমরা বের করতে পারবো। যেমন আমরা যদি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বোঝানো হয়, যে একটা প্রশ্ন থাকলো, যে এটা সূত্রটা আমরা নোট করে রাখি। যে এখন প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো, কোনো বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি ফারেনহাইট, আমরা এইটা সূত্রটা ব্যবহার করব, যেহেতু সম্পর্ক হচ্ছে ফারেনহাইট থেকে কোথায় আসতে হবে? সেলসিয়াস স্কেলে। সূত্র হবে C/5
তাহলে আমরা এই সূত্রটা লিখে নিই যে C/5 সমান হচ্ছে F-32/9। এখানে F এর মান কত দেওয়া আছে? F = 40 ডিগ্রি ফারেনহাইট। C = হোয়াট? তাহলে আমরা এখানে এই মানটা বসাই নিই, যে আমরা লিখতে পারি, দেখো এইটা যদি গুণ করা হয় 5 × F-32 সমান হচ্ছে 9C। এবার আমরা মানটা বসাই দিই, তাহলে 5 F মানে কত? 40 -32 × 9C, এটা 5 × কত হবে? 8। তাহলে এখানে এটা হলো কত? 40 সমান হচ্ছে 9C। অতএব C সমান কত হবে? 40 ভাগ হচ্ছে 9। ভাগ করলে কত হবে? দেখো 4 পয়েন্ট সামথিং হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। চল্লিশ ভাগ হচ্ছে 9, তাহলে 4.44। এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সূত্রটা লিখলাম C/5 F-32/9, তাহলে গুণ 5 × F-32 সমান 9C। 5 × এটার মান বসালাম 40 - 32 সমান 9C, বা 5 × এটা বিয়োগ করলে হয় 8 সমান এত, বা C সমান আছে 4 ডিগ্রি, এত ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা এখান থেকে দেখো আমরা বিভিন্ন স্কেলের ভিতরে সম্পর্ক স্থাপন করতে পারি। অনুরূপভাবে আমাদের মান যদি সেলসিয়াস স্কেলে থাকে, আমরা ফারেনহাইটে এই সূত্র দ্বারা ব্যবহার করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চ্যাপ্টারটার নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। আমরা সেখানে চলে যাব, যে বস্তুর উপর তাপের প্রভাব কি? কোনো বস্তুতে যদি তাপ প্রদান করা হয় তাহলে বস্তুটা কী পাবে? বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য বৃদ্ধি পেতে পারে, ক্ষেত্রফল বৃদ্ধি পারে, আয়তন বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা চলে যাই। কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ। এই কঠিন পদার্থের প্রসারণকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ, আরেকটি হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে কঠিন পদার্থের প্রসারণ মূলত 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ। অর্থাৎ আমি গতদিন বলেছিলাম যে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এখন এই দৈর্ঘ্য প্রসারণটা কিভাবে হতে পারে আমি একটা দেখাই, যে এই একটা দণ্ডের দৈর্ঘ্য, এটা কোনো বস্তুতে তাপ প্রদান করা হলো, এটা হচ্ছে দৈর্ঘ্য। সেই দৈর্ঘ্যটাকে আমরা ধরবো হচ্ছে আদি দৈর্ঘ্য। এবার এই বস্তুতে তাপ প্রদান করার ফলে এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। এবার এইটা হচ্ছে তাপমাত্রা প্রদান করার পরে। তাপমাত্রা প্রদান করার
পরে দৈর্ঘ্য। তোমরা খেয়াল করছো যে আদি দৈর্ঘ্য ছিল এটা ধরলাম আমি এল, আদি দৈর্ঘ্য ছিল ধরলাম হচ্ছে L1, আর এইটুকু এই দৈর্ঘ্যটা হচ্ছে L2, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য ছিল L1, এ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে L1, আর টোটালটুকু দৈর্ঘ্য হচ্ছে কত, এইটুকু হচ্ছে L2। এবার দেখো তো তাপমাত্রা প্রদান করার আগে দৈর্ঘ্য ছিল কতটুকু, এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে কত, এইটুকু তো আমার L1, এইটুকু হচ্ছে কত L1, তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে, আগে ছিল এই পর্যন্ত, পরে এইটুকু আমাদের কি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটাকে আমরা বলে হচ্ছে শেষ দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল সেটা নির্ণয় সূত্র কি, অতএব দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস হচ্ছে L1। তোমরা বুঝতে পারছো যে প্রথমের দৈর্ঘ্য ছিল ধরো 50 সেন্টিমিটার, কিন্তু তাপমাত্রা প্রদান করার পরে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো 55 সেন্টিমিটার। তাহলে আমরা তোমাকে যদি প্রশ্ন করি যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাহলে 55 থেকে 50 কী করতে হবে, বিয়োগ করতে হবে। এইটা আমি ধরেছি আদি দৈর্ঘ্য L1, এটা হচ্ছে তাপমাত্রা প্রদান করার পরে দৈর্ঘ্য L2, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2 মাইনাস L1। এক্ষেত্রে তাপমাত্রা প্রদান করা হয়েছে, এটাতে ছিল তাপমাত্রা T1, এটাতে ছিল তাপমাত্রা T2। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কতটুকু করেছো, তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, অর্থাৎ শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। ধরো এটা তাপমাত্রা ছিল ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা বাড়িয়ে হলো 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা বাড়ানো হয়েছে কত, কারণ এই দৈর্ঘ্যটুকু যদি বৃদ্ধি করে তাপমাত্রা বাড়াতেই হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত, 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমরা এটাকে তাপ আন্তর্জাতিক সেলসিয়াস আকারে প্রকাশ করতে পারি অথবা 30 ডিগ্রি কেলভিন আকারেও প্রকাশ করতে পারি। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত, 40 মাইনাস 30, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ সেটা কি জিনিস আমরা জানব। দৈর্ঘ্য প্রসারণ সহগটা হচ্ছে এই দণ্ডের তাপমাত্রা, দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, অর্থাৎ আমি যে দণ্ডটা ধরেছিলাম এই দণ্ডের আদি দৈর্ঘ্য হতে হবে কত, 1 মিটার, এবং তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে ওই দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হবে হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমরা এখানে যে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি বললাম, যে কোনো দণ্ডের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে শর্ত হচ্ছে দণ্ডের আদি দৈর্ঘ্য হতে হবে, আদি দৈর্ঘ্য হতে হবে 1 মিটার, এবং ওই দণ্ডের তাপমাত্রা বৃদ্ধি হতে হবে 1 কেলভিন, তাপমাত্রা বৃদ্ধি হতে হবে 1 কেলভিন। তাহলে ওই দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। আমরা যদি লিখি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, আমরা গাণিতিক এই দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে আলফা। দৈর্ঘ্য প্রসারণ সহগকে প্রকাশ করা হয়েছে আলফা দ্বারা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আলফা সমান L2 মাইনাস L1, L1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ এখানে L1 ইজ ইকুয়াল টু দণ্ডের আদি দৈর্ঘ্য, এটা সূত্র লাগবে গাণিতিক ক্ষেত্রে। L2 ইজ ইকুয়াল টু দণ্ডের শেষ দৈর্ঘ্য, শেষ দৈর্ঘ্য, T1 ইজ ইকুয়াল টু দণ্ডের আদি তাপমাত্রা অর্থাৎ প্রথম তাপমাত্রা, T2 ইজ ইকুয়াল টু শেষ তাপমাত্রা, দণ্ডের শেষ তাপমাত্রা, আর আলফা ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটার সাহায্যে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে আমরা সূত্রটা জানলাম। এবার আমরা
আরও কিছু দুইটা প্রসারণ দেখেছিলাম, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ আর একটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। এখন ক্ষেত্রফল প্রসারণ সহগটা কাকে বলে? তোমরা খেয়াল করবে যে দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার ছিল, আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া হয়েছে কত? 1 ডিগ্রি কেলভিন। তাহলে দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। এবার একই সূত্র, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফলটা হবে। তাহলে ক্ষেত্রফল হবে কত? দণ্ডের দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে 1 মিটার স্কোয়ার, আয়তন হবে কত? 1 মিটার কিউব। তাহলে সূত্রটা খেয়াল করো, আমি বলেছিলাম কোনো দণ্ডের দৈর্ঘ্য যদি 1 মিটার হয় এবং ওই দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। এবার আমরা দৈর্ঘ্যের জায়গায় জাস্ট এক ক্ষেত্রফল বসাবো, যে কোনো দণ্ডের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হলে এবং ওই দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই দণ্ডের ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। তাহলে বুঝতে পারছো সব কিছু ঠিক থাকে, দৈর্ঘ্যের জায়গায় শুধু ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হচ্ছে আর ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে। আয়তন প্রসারণ সহগ কী জিনিস? কোনো দণ্ডের আয়তন 1 মিটার পার কিউব হলে এবং ওই দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই দণ্ডের আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের আয়তন প্রসারণ সহগ বলা হয়। এখন এই ক্ষেত্রফল প্রসারণ আমরা এটা দেখলাম, আমরা পাশাপাশি লিখব যে ক্ষেত্রফল প্রসারণ সহগ, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি, বিটা। এটা জাস্ট বিটা সমান, খেয়াল করো সিম্পল, যে L2 ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। ক্ষেত্রফলের ইংরেজি যেহেতু এরিয়া, এরিয়ার এ দ্বারা আমরা প্রকাশ করি ক্ষেত্রফল, জাস্ট এল এর জায়গায় এ বসে যাবে। তাহলে এটা কি হবে দেখো তো? A2 মাইনাস A1, যেখানে যেখানে এল আছে সেখানে সেখানে এ বসায় দাও, তাহলে A1 T2 মাইনাস T1, সূত্র হয়ে গেল। এবার যদি আমরা আয়তন প্রসারণ সহগ লিখি, আয়তন প্রসারণ সহগ, এটাকে আমরা প্রকাশ করি গামা, গামা দ্বারা। সিম্পল, গামা সমান যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি, ভলিউম। আয়তন হচ্ছে ভি দ্বারা। তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে ভি বসায় দাও, তাহলে V2 মাইনাস V1, V1 ইন্টু T2 মাইনাস T1। এই যে তিনটা সিম্পল সূত্র, সবই কিছু এক থাকবে, শুধু দৈর্ঘ্যের জায়গায় এল বসবে, ক্ষেত্রফলের জায়গায় এ বসবে, আয়তনের জায়গায় ভি বসবে। এইটা হচ্ছে কঠিন পদার্থের যে প্রসারণ, তিনটা সূত্র। তাহলে তোমরা তিনটা সূত্র একটু আয়ত্ত করবে, কারণ অঙ্ক করার জন্য এই সূত্রগুলো খুবই কাজে লাগবে। আমরা এবার তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ সহগ এগুলো চিনলাম। আমরা আপেক্ষিক তাপটা এবার চিনব। বস্তুর তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ কোনো বস্তু যে তাপটা ধারণ করতে পারে, ধারণ মানে কি? যদি ধরো এই পাত্রের আয়তন 3 লিটার হয়, তাহলে এই পাত্রের ভিতরে আমরা 3 লিটার পানি দিতে পারবো। তার বেশি দিলে সেটা কি হবে? পানি বের হয়ে যাবে, পানি পড়ে যাবে। তাহলে এই পাত্রের ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা কত? 3 লিটার। তাহলে কোনো একটা বস্তুর ভিতরে তাপ দিলে সে যে পরিমাণ তাপটা গ্রহণ করতে পারে সেটা হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হয়। এবার আমরা সংজ্ঞাটা দেখব যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ ধারণ ক্ষমতা। আমরা জানি সকল পদার্থের ধারণ ক্ষমতা এক নয়, কোনো কোনো পদার্থ অল্প তাপ দিলে তাপমাত্রা বেড়ে যায়, কোনো কোনো পদার্থ অধিক তাপ দিলেও আস্তে আস্তে তাপটা বাড়তে থাকে। তাহলে তাপ ধারণ ক্ষমতাটা কাকে বলবো? কোনো বস্তুর তাপমাত্রা, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ
তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। তাপ ধারণ ক্ষমতা বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। একে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তাপ ধারণ ক্ষমতা সমান উপরে থাকবে হচ্ছে তাপ, নিচে হবে তাপমাত্রা। তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। তাপ লাগবে কত? তাপের একক আমরা জানি জুল, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে তাপ ধারণ ক্ষমতা জুল পার কেলভিন, অতএব সি সমান লেখা যায় কত? জুল পার কেলভিন। এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতার একক। আমরা তাপ ধারণ ক্ষমতা দেখলাম। এবার আমরা এভাবে লিখতে পারি যে কোনো বস্তুর তাপমাত্রা যদি ডেল কে পরিমাণ বাড়াতে হয় বা ডেল থিটা পরিমাণ বাড়াতে হয়, সেক্ষেত্রে আমরা তাপ ধারণ ক্ষমতার সূত্রটা আমরা একটু প্রতিপাদন করব। কোনো বস্তুর তাপমাত্রা, দেখো কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা কেলভিন বাড়াতে যদি কিসের প্রয়োজন হয়? তাপের প্রয়োজন। তাপের প্রয়োজন কিউ পরিমাণ। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজন হচ্ছে কত? থিটা বাই কিউ বাই ডেল থিটা, এত পরিমাণ। তাহলে এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? আমরা জানি 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলে তাপ ধারণ ক্ষমতা। অতএব সি সমান হচ্ছে কিউ বাই ডেল থিটা। এই ডেল থিটাটা কি জিনিস? তাপের পরিমাণ যদি অল্প পরিমাণ বাড়াতে হয় তাহলে সেটাকে সাহায্যে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি? ডেলের সাহায্যে। তাহলে তাপ ধারণ ক্ষমতা সি সমান কত? কিউ বাই ডেল থিটা। এবার আমরা আসবো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপটা কি? খেয়াল করবে যে তাপ ধারণ ক্ষমতা যখন উল্লেখ করা ছিল, আমি কিন্তু ওখানে বস্তুর ভর উল্লেখ করিনি। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। আপেক্ষিক তাপটা হচ্ছে জাস্ট ওখানে একটা ভর উল্লেখ হবে। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো বস্তুর তাপ 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। এই আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয়েছে এস দ্বারা। তাহলে এখানে জাস্ট খেয়াল করো, আমি যদি এখানে এম কেজি বলি কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা বাড়াতে যদি, তাহলে আমি এখানে একটু কাজ করব। দেখো তাহলে আমরা এটুকু লিখে নিই, সি ইজ ইকাল টু কিউ বাই ডেল থিটা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। এখন আমি বলেছিলাম যে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা একই, জাস্ট পার্থক্য হচ্ছে ভরটা উল্লেখ থাকবে। তাহলেই আপেক্ষিক তাপ থেকে তাপ ধারণ ক্ষমতায় যাওয়া যাবে। এখন কোনো বস্তুর জায়গায় এম কেজি যদি আমরা ভর ধরি, কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা বাড়াতে তাপের প্রয়োজন হচ্ছে কিউ পরিমাণ, তাহলে অতএব 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা
যদি 1 কেলভিন বাড়াতে চাই তাহলে খেয়াল করো এই জায়গায় চলে আসবে ভর এম এবং ডেল থিটা, তাহলে জাস্ট এই জায়গায় এম ডেল থিটা। খেয়াল করো যে 1 কেজি এম কেজির থেকে 1 কেজি যদি হয় তাহলে এম দ্বারা ভাগ হবে, ডেল থিটা থেকে 1 কেলভিন আসলে এম দ্বারা ভাগ হবে। আমি জাস্ট আচ্ছা আমরা একটু ভেঙে করাই দিই, এখানে ডেল থিটাই রাখি। ডেল থিটা কেলভিন বাড়াতে সমান হচ্ছে কিউ বাই এম। তাহলে এবার দেখো অতএব 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন লাগবে হচ্ছে কিউ বাই ডেল থিটা, এখানে ভাগ হয়ে যাবে ডেল থিটা এম। এইটাকেই বলা হয়েছে, এবার নিচের লাইন খেয়াল করো 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ, অর্থাৎ এইটা হচ্ছে আপেক্ষিক তাপ। এস ইজ ইকাল টু কত, কিউ বাই ডেল থিটা এম। তাহলে এবার খেয়াল করো এই কিউ বাই ডেল থিটা এইটুকুর পরিমাণ কি জানো, এস সমান হচ্ছে এটুকু সমান সি বা হচ্ছে এম, বা এটা হচ্ছে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার ভিতরে সম্পর্ক, বা সি সমান কত এম এস। এটি আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক। এটা সূত্রটা মনে রাখবে তাহলে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে এরপর থেকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।